এনআরসি এবং সিএবি ইস্যুতে একেবারে রাজ্য উত্তাল। রাজ্য কেন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু একেবারে আগুন জ্বলছে বলা যায়, এবং অভিযোগটা একেবারে সরাসরি বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে যে বিজেপি আগুন জ্বালাবার যে কথা তারা বারবার বলে আসছেন, সত্যিই সেটা করেছে বিজেপি। দেশের বিভিন্ন প্রান্তে তাদের জন্যই আগুন জ্বলছে, এবং এই রাজ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ আগুন যেভাবে জ্বলেছে আজকে, তা সত্যিই কিন্তু চিন্তার কারণ। এবং এই বাংলার বুদ্ধিজীবী মহল তারাও কিন্তু একেবারে চুপ থাকতে পারেননি। তারা বিভিন্ন মিডিয়াতে তাদের বক্তব্য পেশ করছেন, বলছেন যে আন্দোলন করুন, প্রতিবাদ করুন, নিশ্চয় করবেন, কিন্তু শান্তি বজায় রাখুন, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেটা বলেছেন, রাজ্যপাল তিনিও বলেছেন যে আইনকে সম্মান দিন। আসলে সবাই কিন্তু এখন একটা জিনিস বুঝতে পেরেছেন যে যেভাবে প্রতিবাদ চলছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ হতে পারে, এবং যার আজকের একটা মানে একেবারে স্যাম্পল বলা যায়, একটা নমুনা, যেখানে উলুবেড়িয়াতে একেবারে স্টেশনে আগুন, মেল ট্রেন সব দাঁড়িয়ে গেছে, মানুষ একেবারে চরম ভোগান্তির মধ্যে পড়ে গেছেন যে তারা কিভাবে বাড়ি ফিরবেন, কিভাবে যাবেন। দূরপাল্লার ট্রেনগুলো আটকে গেছে, এবং যেটা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে সেখানেও আগুন জ্বলেছে। এমন এমন পয়েন্টে এই আন্দোলন হচ্ছে, অশান্তি তৈরি হচ্ছে, তাতে করে রাজ্যের মানুষও কিন্তু চরম সমস্যার মধ্যে পড়তে চলেছেন। কারণ একটাই, এনআরসি এবং সিএবি, এই দুই যে বিষয় একেবারে বড় ইস্যু, এবং সেটাকে নিয়েই কিন্তু বিশেষ করে মুসলিম সম্প্রদায় তারা এতদিন যেন ধৈর্যের বাঁধের মধ্যে তারা ছিলেন। অনেক কথা বলা হচ্ছিল, দাড়ি টুপি নিয়ে কথা বলছিলেন বিজেপির নেতারা, এবং বারবার মুসলিমদেরকে টার্গেট করে পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন। বিশেষ করে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অনেকেই বক্তব্য রাখছিলেন, রাজ্যের নেতারা তারাও বক্তব্য রাখছিলেন, মুসলিমদের নাম করে অনেক কথা বলছিলেন। কোথাও একটা যেন তারা ধৈর্যের মধ্যে ছিল, বাঁধনের মধ্যে ছিল। কিন্তু আজকে দেখা গেল বাঁধ ভেঙে যাওয়া সেই ধৈর্য, এবং তারা কিন্তু একেবারে সরাসরি প্রতিবাদে নেমেছেন, আগুন জ্বালাচ্ছেন, এবং রাজ্যের প্রশাসনের কাছেও কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি এইভাবে ক্ষোভ বিক্ষোভ চলে, এবং উল্টো দিকে যদি কেন্দ্রীয় সরকার এই সিএবি এবং এনআরসি কে লাগু করার জন্য, এবং যে নতুন আইন, সেই আইনকে যদি তারা লাগু করতে যায়, তাহলে কি ভয়ঙ্কর রূপ হতে পারে আগামী দিনে। এই নিয়েও কিন্তু একেবারে চিন্তায় বলা যায় প্রশাসনিক মহল, এবং বিভিন্ন রাজ্যে একটা প্রতিবাদ তৈরি হচ্ছে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও বলছেন যে আমাদের রাজ্যে এনআরসি হতে দেব না। কিন্তু সরকার যখন আইন পাশ করবে সেন্ট্রালি, সেটা তো সবার জন্য সমান হবে, সেক্ষেত্রে একটা চাপ তৈরি হতে পারে। কিন্তু যেহেতু একেবারে রাজ্য স্তরে বিভিন্ন জায়গায় ক্ষোভের মাত্রা যেভাবে ছড়াচ্ছে, তাতে করে কিন্তু এলাকার মানুষকে শান্ত রাখার জন্য হলেও স্থানীয় প্রশাসন, মুখ্যমন্ত্রী তারা ভাষণ দিচ্ছেন, বলছেন যে এনআরসি সিএবি আমাদের রাজ্যে লাগু করতে দেব না, এইসব বলে হয়তো শান্ত রাখার চেষ্টা হচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় যারা প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন শুধু এটা নয়, একেবারে এই সিদ্ধান্ত, এই আইনকে প্রত্যাহার করতে হবে, সংশোধনের ওপর আবার সংশোধনী আনতে হবে। এই ধরনের বক্তব্য বা প্রস্তাব, এরকম দাবি জানানো হচ্ছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়, যাদেরকে বারবার বলা হচ্ছে যে তাদেরকে টার্গেট করা হচ্ছে, সকলকে ছাড় দেওয়া হচ্ছে, অথচ কেন মুসলিম সম্প্রদায়কে এই বিলের মধ্যে একেবারে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে তাদেরকে কোনোভাবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, বাইরে থেকে তারা এসেছেন অনুপ্রবেশকারী হিসেবে, সুতরাং তাদের বিরুদ্ধে শুধুমাত্র কেন ব্যবস্থা হয়। যদিও এ নিয়ে বিভিন্ন মহল সরব হচ্ছে, যেটা খবর যে আমেরিকা থেকেও বলা হচ্ছে যে ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর নির্যাতন না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। বিভিন্ন মানবাধিকার সংগঠন তারাও প্রশ্ন তুলছেন যে একটা সম্প্রদায়ের মানুষকে কেন এটা করা হবে। এই রকম যখন পরিস্থিতি, একেবারে ডামাডোল পরিস্থিতি, এবং এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যায়, যেটা খবর যে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু এনআরসি সিএবির বিরুদ্ধে পথে নামছে। কিন্তু আজকে যে প্রতিবাদটা, সেই রূপটা কিন্তু একবারে ভয়ঙ্কর। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন তারা যে সোমবার থেকে যে পথে নামবেন, সেখানে গণতান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ করতে হবে। আরামবাগ টিভিও সেটা চাই যে এমন কিছু ঘটনা না ঘটুক যার জন্য আরো বড় কিছু ক্ষতি হয়ে যাক। সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তারা যেন ক্ষতির শিকার না হন। নিশ্চয় প্রতিবাদ হবে, কিন্তু সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই প্রতিবাদটা করতে হবে। তবে আজকে কি হলো পরিস্থিতি সারা রাজ্যের, আমরা এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে কলকাতা থেকে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মফিজুল ইসলাম। মফিজুল, বলো, আজ সকাল থেকে তুমি তো কলকাতায় রয়েছো, কলকাতার উত্তাপটা কেমন দেখছো এনআরসি এবং সিএবি নিয়ে? ক্যাব নিয়ে যে আন্দোলন চলছে তার বিস্তারিত ব্যাখ্যা তুমি দিলে এতক্ষণ ধরে, যেটা দর্শকদের হয়তো বুঝতে অনেকটা সুবিধা হবে। তবে এটুকু তোমাকে বলে রাখি যে এই ক্যাব নিয়ে যখন প্রথমে লোকসভায় পাস হওয়ার পর রাজ্যসভায় সেখান থেকে পাস হওয়া যাওয়া, এই সময়টার মধ্যে সারা দেশের বিশেষ করে পূর্ব ভারতে আন্দোলন চলছিল প্রথম থেকেই।
সেখানকার পরিস্থিতি, বিশেষ করে অসম, ত্রিপুরা, এইসব জায়গাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু তখনও কিন্তু বাংলার মানুষ একটা ফুঁসছিল, যদিও সেই ক্ষোভ রাগের বহিঃপ্রকাশ ততদিনে ঘটেনি যেটা আজকে ঘটলো হঠাৎ করেই। কারণ এত বড় একটা বিক্ষোভ সারা বাংলা জুড়ে হবে, এত বড় একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হবে, উত্তাল পরিস্থিতি তৈরি হবে, সেটা হয়তো কেউ আজ করতে পারেনি। তোমাকে জানিয়ে রাখি যে আজকে দুটি মাত্র সংগঠন একটা কর্মসূচি ডেকেছিল এই ক্যাবের বিরুদ্ধে। এক নম্বর হচ্ছে জামাতে ইসলামী হিন্দ, যেটা খুব বড় সংগঠন এ রাজ্যে বা সারা দেশ জুড়ে, মাইনরিটি সংগঠন। আর একটা হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ। বিশেষ করে এই দুটো আমরা দেখি যে বড় একটা মাইনরিটি সংগঠন রয়েছে আমাদের দেশের। এদের দুটো সংগঠনের মধ্যে প্রথম জামাতে ইসলামী হিন্দের যে কর্মসূচি ছিল, সেটা হচ্ছে তাদের একটা প্রতিবাদ মিছিল করার কথা ছিল টিপু সুলতান মসজিদ থেকে গান্ধী মূর্তির পদদেশ পর্যন্ত। আর অন্যদিকে সিদ্দিকুল্লাহর যে সংগঠন জমিয়তুল উলামায়ে হিন্দ, তাদের যে কর্মসূচি ছিল বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায়, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোড়ে সেখানে কালো পতাকা নিয়ে তারা একটা কিছু সময়ের জন্য বিক্ষোভ দেখাবে। মাত্র এই দুটি কর্মসূচি কিন্তু দুটি সংগঠনের পক্ষ থেকে ডাকা হয়েছিল। তারপর আমরা যেটা দেখলাম যে আজকে শুক্রবার, যেন জুম্মাবার আছে আজকে, বিভিন্ন মসজিদে অন্যান্য দিনগুলোর তুলনায় কলকাতায় বিশেষ করে বিভিন্ন মসজিদে আজকে নামাজির সংখ্যা তুলনায় অনেক বেশি ছিল। যেটা জানা গেছে যে এই কর্মসূচিগুলিতে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ কলকাতায় তারা এসেছিলেন, যার ফলে জামাতে ইসলামী হিন্দের যারা এই মিছিলটা ডেকেছিলেন তারা আজ করতে পারেনি যে এত মানুষ তাদের আজকে মিছিলে জমায়েত হবে। ফলে বহু সংখ্যক মানুষ, কয়েক হাজার মানুষ তারা এই মিছিল বের করে টিপু সুলতান মসজিদ থেকে। তাদের মিছিলের জেরে পুরো শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা সহ পুরো মধ্য কলকাতা স্তব্ধ হয়ে যায়, যানজট একেবারেই থমকে যায়। তেমন ভাবেই এখানে জমিয়তে উলামায়ে হিন্দের যে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ছিল, সেটাও ঘটেছে শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পকেটে এই ধরনের ঘটনা ঘটেছে। এর বাইরে আমি যেটা তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে সমস্ত মসজিদ, বড় মসজিদগুলো রয়েছে, সেই মসজিদগুলোতে জুম্মার নামাজ শেষ হওয়ার পরেই মুসল্লি যারা নামাজি রয়েছে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে একটা প্রতিবাদ মিছিল করেছে। যে এই আন্দোলনের মধ্যে কোন রকম হিংসাত্মক ঘটনা কিন্তু কলকাতা শহরে ঘটেনি। এরকম হিংসাত্মক মনোবৃত্তিও কিন্তু কারোর মধ্যে ছিল না যে হিংসাত্মক ঘটনা ঘটবে। তবে যে দুটি বড় ঘটনা, জামাত ইসলামী হিন্দের যে সভা বা প্রতিবাদ মিছিল, সেখানে কিন্তু শুধু সংখ্যালঘু মুসলিমরাই ছিল এমনটা নয়। সেই মিছিলে কিন্তু অনেক অমুসলিম সম্প্রদায়ের মানুষজন তারাও কিন্তু যোগ দিয়েছিলেন এবং তারাও এই ক্যাবের বিরুদ্ধে তারা তাদের বক্তব্য পেশ করেছেন। কারণ ধর্মনিরপেক্ষ যে সমস্ত মানুষ রয়েছেন তারাও কিন্তু আজকের এই আন্দোলনে বিভিন্ন জায়গায় কিন্তু তারা পথে নেমেছে। শুধু মুসলিমরা বললে কিন্তু ভুল হবে, এখানে অমুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষও কিন্তু তারা আজকে পথে নেমে এটার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যত বেলা গড়িয়েছে, দুপুরের পরে যখন কলকাতায় এই ধরনের আন্দোলনগুলো শুরু হয়, বিভিন্ন জায়গায় মিছিল হয়, যেমন নাকোদা মসজিদ থেকেও একটা মিছিল বেরিয়েছিল, পার্ক সার্কাসের বড় মসজিদ থেকেও মিছিল বেরিয়েছিল, তেমনি দক্ষিণ কলকাতার যে সমস্ত সংখ্যালঘু বেল্ট গুলো রয়েছে সেখান থেকেও প্রচুর মিছিল বেরোয়। প্রতিটাই কিন্তু প্রতিবাদ মিছিল এবং প্রত্যেকের হাতে কালো পতাকা ছিল এবং প্রত্যেকের একটাই স্লোগান যে এই যে আইনটা লাগু হলো, যে নাগরিকত্ব আইন, যে নতুন আইন লাগু হলো, সেটাকে প্রত্যাহার করতে হবে। কিভাবে করবে সেটা কেন্দ্র সরকার জানে, কিন্তু এই আইন কোনোভাবেই তারা বাস্তবায়িত করতে দেবে না, এই স্লোগানেই কিন্তু তাদের মিছিল চলে। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনও মিছিল করেছে, আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংগঠনের মিছিল হয়েছে এবং সেখানকার প্রফেসর যারা রয়েছে তারাও কিন্তু প্রতিবাদ দেখিয়েছে, আজকে বিক্ষোভ দেখিয়েছে। সামগ্রিকভাবে পরিস্থিতি কিন্তু একবারে উত্তাল হয়েছে কলকাতায়। কিন্তু এই খবরটা যখন বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়ে, তারপরে কিন্তু জেলাতেও একাধিকভাবে এই ধরনের প্রতিবাদ শুরু হয়। তার মধ্যে সব থেকে বড় যে দুটি ঘটনা ঘটেছে তার মধ্যে হাওড়ার উলবেড়িয়া স্টেশন এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গা স্টেশন। সেখানে বিভিন্ন গাড়ির যে টায়ার গুলো হয়, সেটা টায়ার গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে রেল লাইনের ওপর। এবং যেটা খবর পাওয়া গেছে যে দুটি, একটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, যেটা দীঘাগামী এক্সপ্রেস, দীঘার দিকে যাচ্ছিল হাওড়া থেকে ছেড়ে, সেই ট্রেনের ওপর পাথর বৃষ্টিও করা হয়েছে। মানুষের ক্ষোভ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল এবং বিভিন্ন রেল লাইনের ওপর যে টায়ার গুলো জ্বালিয়ে দিয়ে সমস্ত ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যার জন্য একাধিক এক্সপ্রেস ট্রেন, যেটা দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তিনি জানাচ্ছেন যে একাধিক ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। একই সঙ্গে যে সমস্ত লোকাল ট্রেনগুলো খড়গপুরগামী রয়েছে সেগুলোকে বাতিল করতে হচ্ছে, যার ফলে হাওড়া স্টেশনে বহু যাত্রী যারা অফিস ফেরত, বিশেষ করে বিকেলের পর থেকে যারা অফিস করে বাড়ি ফিরবে, তারা কিন্তু আটকে গিয়েছে। কারণ শনিবার রবিবার ছুটি, বহু মানুষ কিন্তু এই সপ্তাহের শেষে বাড়ি ফিরেন ট্রেন ধরে।
সেই রকম প্রায় এই মুহূর্তে এখন পর্যন্ত যেটা খবর যে হাওড়া স্টেশনে কয়েক হাজার যাত্রী কিন্তু তারা আটকে রয়েছেন, ট্রেন পাচ্ছেন না ঠিক মতো যাওয়ার জন্য। তবে রেলের তরফ থেকে যেটা বলা হচ্ছে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হচ্ছে, হয়তো রাতের মধ্যে সেটা পরিস্থিতি স্বাভাবিক হবে। তেমন ভাবেই শিয়ালদা শাখাতেও কিন্তু এই মুহূর্তে যেটা খবর যে প্রচুর পরিমাণে মানুষ তারা অপেক্ষা করছেন, কারণ শিয়ালদার যে কৃষ্ণনগর এবং লালগোলাগামী যে ট্রেন, বহরমপুর মুর্শিদাবাদগামী যে ট্রেন, সেগুলোকে একেবারেই চালানো যাচ্ছে না, কারণ বেলডাঙ্গাতেও ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানেও রেল লাইনের ওপর টায়ারের জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বেলডাঙ্গার যে থানা, সেই থানাতেও বিক্ষোভ দেখানো হয়েছে। ওখানকার পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে একসময় পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে বেলডাঙ্গার ক্ষেত্রে ছত্রভঙ্গ করার জন্য। কিন্তু তারপরেও কিন্তু মানুষকে ছত্রভঙ্গ করা যায়নি। মানে সব মিলিয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু প্রশাসন যে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু তারা নিজেদের মধ্যে ধরে রাখতে পারেনি, কোথাও একটা ব্যর্থ হয়েছে। যেটা জানা যাচ্ছে যে প্রশাসন নিজেরাও ভাবতে পারেনি যে এই ধরনের একটা আন্দোলন একই সঙ্গে সারা বাংলায় ছড়িয়ে পড়বে, এটাও কিন্তু তাদের কাছে জানা ছিল না। এই পরিস্থিতি যখন তৈরি হয় তখনই কিন্তু প্রশাসনিক লেভেল থেকে সরাসরি মুখ্যমন্ত্রী তিনি আবেদন করছেন মানুষের কাছে। কারণ মুখ্যমন্ত্রী নিজে এও জানিয়েছেন যে এই আইনের বিরোধী তিনিও চান না এই আইন বাস্তবায়িত হোক। বিশেষ করে তিনি এটাকেও জানিয়েছেন কেন্দ্র আইন পাস করেছে ঠিকই, কিন্তু রাজ্যে সেই আইন তিনি কার্যকর করতে দেবে না। তাই তিনি নিজেও এর বিরুদ্ধে আন্দোলনে নামবেন। সোমবার থেকে তিনি 3টি প্রতিবাদ মিছিল করবেন। পরপর 3 দিন ধরে তিনি রাজ্যের শাসক দল তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করবে, সেই কর্মসূচি যেমন ঘোষণা করেছেন। একই সঙ্গে আজকে যারা আন্দোলনকারী বিক্ষোভকারী তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন শান্তিপূর্ণ বজায় রাখার জন্য, কেউ যাতে আইন এভাবে হাতে তুলে না নেন তার বার্তা দিয়েছেন। একই সঙ্গে রাজ্যপালও তিনি বার্তা দিয়েছেন। রাজ্যপাল তিনি এটা বলতে চেয়েছেন যে ক্যাব যেহেতু এখন আইনে পরিণত হয়ে গেছে, তাই সেই আইনকে সম্মান জানাতে হবে, অর্থাৎ এই আইনটাকে মেনে নিতে হবে। এই ধরনের একটা বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছেন, যেটার অনেকেই বিরোধিতা করছে। তবে পরিস্থিতি এই মুহূর্তে এতটাই বাইরে, অনেকের মতে বলছে যে এই ধরনের আন্দোলন হয়তো কোনো একটা স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে দেখা যেতে পারে, যে যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে, এখানে সাংগঠনিকভাবে সারা রাজ্যে কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল কিন্তু আন্দোলনের ডাক দেয়নি। মানুষরা তারা নেমেছে এই সিদ্ধান্তের প্রতিবাদে, কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে। এবং এমন ভাবে হঠাৎ করে এক আন্দোলন শুরু হয়েছে এবং পরবর্তীকালে সেই আন্দোলনটা এমনভাবে সাংগঠনিক ভাবে হয়ে যাচ্ছে যে পরিস্থিতিটা কিন্তু নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রশাসনকে অনেকটা বেগ পেতে হচ্ছে। এই অবস্থায় বুদ্ধিজীবী যারা রয়েছেন, বিশেষ করে বাংলার বিভিন্ন ক্ষেত্রে যারা সাহিত্যিক রয়েছেন, বিভিন্ন চিত্র মানে তারকা রয়েছেন, তাদের পক্ষ থেকেও মানুষের উদ্দেশ্যে একটা শান্তি বজায় রাখার বার্তা যাচ্ছে, আহ্বান যাচ্ছে, যাতে করে মানুষ একটু শান্তি বজায় রাখে। এবং এর প্রতিবাদ করার যে ধরন, গণতান্ত্রিক উপায়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ যাতে সেই গণতান্ত্রিক উপায়ে হয়, সেই পথেই কিন্তু বেছে নিচ্ছেন। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে আজকের এই ধরনের পরিস্থিতি হওয়ার পরই কিন্তু এখানেই থেমে থাকবে না বাংলা জুড়ে এই আন্দোলন। যেটা আমরা খবর পাচ্ছি যে আগামী কালকেও একাধিক সংগঠন এই ধরনের এই ইস্যুকে নিয়ে আন্দোলনে নামবে। এবং সব থেকে বড় একটা কর্মসূচি রয়েছে আগামী 28 তারিখ বুধবার কলকাতা শহরে, যেখানে 18 তারিখ সেই দিনে ফুরফুরা শরীফের পীরজাদা তহ সিদ্দিকী এবং সারা বাংলা যুব ফেডারেশনের কামরুজ্জামান, যে দুজন প্রধান মুখ সংখ্যালঘুদের মধ্যে এই মুহূর্তে, তারা যৌথভাবে কিন্তু একটা কর্মসূচি নিয়েছে। এই ক্যাব অর্থাৎ এই নাগরিকত্ব আইন যেটা এখন হয়েছে তার প্রতিবাদে তাদের দাবি যে এটাকে প্রত্যাহার করতে হবে। এবং শুধু তাই নয়, যে এই কর্মসূচিকে ঘিরে এমন ভাবে প্রচার করছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তারা আহ্বান করছেন। এবং সেখানে হয়তো মানে কর্মসূচির ডাক দেওয়ার ক্ষেত্রে তহসিল বিভাগ কামরুজ্জামানের ভূমিকা রয়েছে, কিন্তু যেভাবে মানুষের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সোর্স মারফত খবর পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু সেদিন কলকাতায় এসে জমায়েত হবে, যার ফলে কিন্তু কলকাতাও সেদিন অবরুদ্ধ হয়ে পড়তে পারে, সারা কলকাতা। এই অবস্থায় দাঁড়িয়ে যথেষ্টই কিন্তু বেগ পেতে হচ্ছে রাজ্যের কেন্দ্রীয় সরকারকে। এবং এই মুহূর্তে আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে এই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপির তরফ থেকে কোনো রকম ভার্সন কিন্তু এই রাজ্যের নেতাদের মুখে শুনতে পাওয়া যায়নি। এবং বিজেপি নেতাদের ওপরও একটা ক্ষোভ কিন্তু তৈরি হয়েছে। গতকালকেই বিজেপির রাজ্য সদর দপ্তরে একটা ঘেরাও করতে গিয়েছিল কংগ্রেস ওই সময়, এবং সেই নিয়েও একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকেও যেটা খবর পাচ্ছি, বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু মেদিনীপুর থেকে ফেরার পথে তিনি আক্রান্ত হয়েছেন। তার গাড়ি ঘিরে ধরে মানুষ, মানে সাধারণ মানুষই তার উপর চড়াও হয়েছে, তার গাড়িতে ভাঙচুর করেছে, যার ফলে বিজেপিও কিন্তু কোথাও যেন একটা এই অবস্থায় কোনটা হয়ে রয়েছে বিজেপি নেতারা,
তারা কিন্তু প্রকাশ্যে কোনো রকম ভাবে আর সেই ধরনের আমি গরম আমি গরম জানতে যে চাইছি ধরনের কথাবার্তা। মফিজুল, গতকাল আমরা দেখেছিলাম যে সিএবি পাস হয়েছে, সেই কারণে কলকাতার বিজেপির অফিস, তার সামনে একেবারে মিঠাই খাওয়ানো, ধুমধাম ঢাক ঢোক পেটানো, এবং বিজয় বর্গীয় যিনি ছিলেন কৈলাস বিজয় বর্গীয়, তিনিও বক্তব্য রেখেছিলেন। এখন কি নেতাদের সেই ধরনের কোনো বক্তব্য সিএবির সমর্থনে কেউ বলছেন না? সবাই যে যারা নিজেদেরকে আড়াল করে রেখেছেন। কলকাতায় বিজেপির অফিসের অবস্থা কেমন? আজকে কিন্তু পরিস্থিতি পুরোটাই পাল্টে গেছে। যেটা তুমি কালকের কথা বলছো যে সেখানে তারা উৎসব পালন করেছিল, কৈলাস বিজয়বর্গীয় রাস্তায় নেমে সাধারণ মানুষকে মিষ্টি খাইয়েছিলেন এই নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর বা সেটা পাস হয়ে যাওয়ার পর। আজকে কিন্তু তার চিত্রটা পুরো উল্টো। এখন পর্যন্ত সারা বাংলা জুড়ে যে এত আন্দোলন হচ্ছে, এত মানুষ তারা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, কিন্তু রাজ্য বিজেপির তরফ থেকে কোনো নেতাই কিন্তু তারা তাদের প্রতিক্রিয়া জানায়নি। এবং সেই ধরনের চিত্র কিন্তু তাদের যে উল্লাস হওয়া, আনন্দ পাওয়া, যেটা গতকালকে পর্যন্ত ছিল, আজকে কিন্তু নতুন করা সেই ধরনের কোনো চিত্র বিজেপি নেতাদের কাছ থেকে আর পাওয়া যাচ্ছে না। যার ফলে এটাই আমি তোমাকে বলতে চাইছি যে আজকের প্রথম দিনের এই আন্দোলন যেটা যে ধরনের ঘটেছে, তাতেই কিন্তু রাজ্যে বিজেপি কিন্তু অনেকটা ব্যাকফুটে, অনেকটা কোণঠাসা। যার ফলে কিন্তু তারা একেবারেই নিশ্চুপ মুখে কুলু বেড়েছে। তো যে আগামী দিনে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এইটা নিয়ে আন্দোলন কিন্তু আরো বাড়বে। শেষ মুহূর্তে এর মানে শেষ কোথায় হয় সেটাই এখন দেখার, এবং সেদিকে তাকিয়ে যদিও প্রশাসন এবং মুখ্যমন্ত্রী পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখতে চাইছেন এবং মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যাতে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুক, এবং গণতান্ত্রিক ভাবেই আন্দোলন করে এর বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে চাইছে। এখন দেখার সেটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়ায়। একেবারে সেটা তো আমরাও নজর রাখবো যে যে ধরনের আইন পাশ করা হয়েছে সেটাকে একেবারে লাগু করা, সেটাকে বাস্তবে প্রয়োগ করা, সেটা কতটা টাফ সেটা হয়তো আজকের আন্দোলনেতেই বোঝা গেছে। যে কারণ লাখ লাখ কোটি কোটি মানুষ যদি দেশ জুড়ে এনআরসি হয়, সেখানে নিশ্চয়ই সংখ্যাটা হয়তো অনেক বেশি হবে। 5 লাখ 6 লাখ বলা হচ্ছে আসামে, শুধু আসামে এই সংখ্যাটা আরো বড় হবে। ডিটেনশন ক্যাম্প আর কটা করছে কেন্দ্র সরকার? তাহলে এত এত মানুষ যদি এনআরসির লিস্টের বাইরে থাকেন, তাহলে তাদেরকে নিয়ে সরকার কিভাবে, তাদের সঙ্গে কিভাবে ডিল করবেন? তাদের কি মেরে বার করে দেবেন, না মেরে ফেলবেন মরিচ ঝাপির মতো, নাকি তাদেরকে সত্যি সবার জন্য ক্যাম্প তৈরি করবেন? সেটা কিন্তু অবাস্তব একটা বিষয়। এত গ্যাপ এবং যে ধরনের মানুষ, যে সংখ্যাটা বলা হচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করা সেটা কিন্তু যথেষ্টই চাপের। কেন্দ্রীয় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন অমিত শাহ, তিনি নিশ্চয়ই ভেবেছেন যে এটাকে লাগু করলে এইভাবে ট্রিট করবেন। কিন্তু সেই ট্রিট করা তো দূরের কথা, সবে পাস হয়েছে, তার মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ, সেখানে যদি প্রতিটি যারা তালিকার বাইরে তাদেরকে যদি বের করে এনে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, সেই সময় ক্ষোভটা যে কোন জায়গায় পৌঁছাবে, অন্তত আজকের মুভমেন্ট দেখে সেটা বোঝা যাচ্ছে। দেখা যাক এইরকম একটা পরিস্থিতিতে যারা আইনটা পাস করালেন তারা কিভাবে এই আইনকে বলবৎ করেন বা লাগু করেন, নাকি এই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে আনেন, আবারও এই সিএবির যে সংশোধনী বিল তার আবারও সংশোধনের প্রয়োজন হয়ে পড়ে কিনা, সেটা নিশ্চয়ই আমরা নজর রাখবো। আপনারা নজর রাখুন আরামবাগ টিভিতে।